আওয়ামী লীগ সরকার প্রকল্পের বোঝা চাপিয়ে গেছে রাষ্ট্রের ঘাড়ে, ঋণ নির্ভরতা কমাতে কাজ করছে সরকার, বললেন অর্থমন্ত্রী। পরিবেশ সুরক্ষায় বাজেটে বৈদ্যুতিক গাড়িতে বড় কর ছাড়, বিলাসবহুল ইভিতে উচ্চ শুল্ক, বিনিয়োগে বাধা, বলছেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের। কাল বাংলাদেশ ব্যাংকে অবস্থান কর্মসূচির ঘোষণা। হাওর অঞ্চলের প্রথমবারের মতো শুরু হলো 1 মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা প্রণোদনা না পাওয়ার অভিযোগ। এবং 16 ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, বগুড়া সহ নতুন এয়ারপোর্ট হচ্ছে 4টি, জানালেন মন্ত্রী। স্বাগত, শুরু করছি স্টার বি স্টোরে, সঙ্গে আছে তামজিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই প্রস্তাবিত বাজেটের খবর। আওয়ামী লীগ সরকারের সময় 1300 প্রকল্প রেখে গেছে, যা রাষ্ট্রের বোঝা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি আরও বলেন, সরকার এমন এক সময় চ্যালেঞ্জিং বাজেট দিচ্ছে যখন আন্তর্জাতিক সহায়তা কমে এসেছে। আলোচনায় সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের উপর বাড়বে করের বোঝা। 2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সামাজিক কল্যাণ ও বিনিয়োগ আকর্ষণ সহ নানা রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিগত সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট প্রগতিশীল হলেও বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। সিপিডির বাজেট সংলাপে তারা বলছেন, এই মুহূর্তে ব্যবসা খাতকে রক্ষা করতে জ্বালানি সংকট সহ নানা ধরনের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure, and government has to be addressed on it. অর্থনীতিবিদরা বলেন, সরকারের ফ্যামিলি কার্ড সহ নানা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার নয়, বরং আস্থা হারাবে সরকার। যে এই সেক্টর নন এনবিআর কর, এই যে স্টেট ওন এন্টারপ্রাইজ ইত্যাদি, why must be given the free pass? They must also face the similar fiscal discipline as common people are expected to through the NBR. Bangladesh should be able to achieve the $1 trillion target by 2035 with an investment GDP ratio of only about 28%. I repeat, only about 28%. If we are able to stabilize the economy, that means low inflation and making sure that our টাকা-ডলার exchange rate is going to be stable. এদিকে বাজেটে উচ্চবিত্তদের তুলনায় মধ্য ও নিম্নবিত্তের উপর কর হার বেশি চাপানো হয়েছে বলে মনে করে সিপিডি। In case of non-development expenditure is higher than development expenditure, meaning that whatever is useful for the sector's development, that is not being implemented at a satisfactory level. রাজস্ব আহরণের ক্ষেত্রেও সরকার অবাস্তব লক্ষ্যমাত্রা নিয়েছে বলে সংলাপে মত বিরোধী দলের সংসদ সদস্যদের। এই 9,38,000 কোটি টাকার মধ্যে 2,43,000 কোটি টাকার দিকে তাকাই, তাহলেই দেখা যায় যে প্রায় 1/3 থেকে 1/4 একটা ঘাটতি বাজেট। তো যে প্রতিষ্ঠানটা এবছর 3.5 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে পারলো, সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পরের বছরই 6 লক্ষ কোটি টাকার উপরে রাজস্ব আয়ের চিন্তাটা যদি সেখানে করা হয়, সেটা বাস্তবসম্মত কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে থেকে যায়। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের রেখে যাওয়া ভেঙে পড়া অর্থনীতি ও আন্তর্জাতিক নানা আর্থিক সহায়তা সংকোচনে বিকল্প অর্থের উৎস অনুসন্ধান চলছে। একটা বড় প্রশ্ন আসছে, বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা, মানে এগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং, এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য।
সুতরাং ইট ইজ বিকামিং সো কস্টলি অলসো, যে কস্ট অফ ফান্ড ইজ সো হাই, এই জন্য আমাদেরকে একটা অল্টারনেটিভ আর্কিটেকচার করতে হচ্ছে। সো আমরা মার্কেট বেসড ফাইন্যান্সিংয়ে যেতে হবে। রাজস্ব আহরণ বাড়াতে সক্ষম ব্যক্তিরা কর ফাঁকি দিচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়, দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সের লোকে ভয় পাবে কেন? মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে জনতুষ্টিমূলক ও উচ্চাভিলাষী আখ্যা দিয়ে এর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, সাবেক আমলা ও বিশ্লেষকরা। বলেন, ঘোষিত বাজেটে কাঠামোগত পরিবর্তনের কোনো আলোচনা নেই। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে অভিমত তাদের। নাগরিক ঐক্যের আয়োজনে জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, অর্থনীতির গভীর সংকট মোকাবিলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। এত বড় এডিপি বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন বক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয় বৈষম্য কমাতে আরও জোর দিতে হবে বলেও অভিমত তাদের। এটা একটা উচ্চবিলাসী বাজেট, জনতুষ্টিমূলক বাজেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবাস্তব কেন যে রেভিনিউ আয়ের যে লক্ষ্যমাত্রা, তো বাংলাদেশের রেকর্ড রেভিনিউ আয় হচ্ছে 2023-24 সালে, ওটা অবশ্য ফেসিস্ট আমল ছিল, তখন 20% বেড়ে গেছিলো এবং 3,60,000 কোটি টাকা রেভিনিউ আয় হয়েছিল। তারপরের বছর কিছুটা বাড়ছে, তারপরের বছর আরেকটু কিছুটা বাড়ছে, মানে পার্সেন্টেজ হিসাবে অত বাড়েনি। আর এবারে রেভিনিউ আয়ের লক্ষ্যমাত্রা হলো 6,25,000 কোটি টাকা। এটা কীভাবে সম্ভব? বিশ্বের সাথে তাল মেলাতে এবারের বাজেটে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি বা ইভি উৎপাদন ও চার্জিং স্টেশনের কাঁচামাল বিপুল শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবে বিলাসবহুল ইভিতে উচ্চ ট্যাক্স বহাল থাকায় বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতের প্রকৃত সমৃদ্ধির জন্য একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পরিবেশ বান্ধব জ্বালানির রূপান্তরে বিশ্ববাজারে প্রতি মাসে গড়ে বিক্রি হচ্ছে 18 থেকে 20 লাখ ইলেকট্রিক গাড়ি বা ইভি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিক্রি হওয়া নতুন গাড়ির 27% ইভি। সেই হিসেবে প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে প্রায় 1টি করে ইভি। বৈশ্বিক এ হাওয়া লেগেছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটেও। স্থানীয়ভাবে ইভি ও ব্যাটারি তৈরির কাঁচামাল আমদানিতে শুল্কারোপ হয়েছে মাত্র 3%। পাশাপাশি চার্জিং স্টেশনের যন্ত্রাংশ আমদানি পুরোপুরি শুল্কমুক্ত করা হয়েছে। তবে মধ্যবিত্তের ইভিতে শুল্ক 64% হলেও উচ্চবিত্তের বিলাসবহুল গাড়িতে শুল্ক রাখা হয়েছে বেশ চড়া। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল ও চার্জিং স্টেশনের এই অভূতপূর্ব শুল্ক ছাড়ে দেশে বড় বিনিয়োগের সুযোগ তৈরি হলেও উচ্চবিত্তের ইভিতে কর বেশি রাখায় বাজার সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেগুলো কম মূল্যের গাড়ি ওগুলোর ক্ষেত্রে একটু ডিউটি কমিয়ে দিয়েছে, আর যেগুলো একটু বেশি মূল্যের গাড়ি সেগুলো আবার ডিউটি বাড়িয়ে দিয়েছে। যেহেতু হাইটেক গাড়ি একটু প্রাইস বেশি, মূল্য বেশি, তো যার ফলে হয়েছে কি এগুলোর আপনার ডিউটি স্ট্রাকচার বেড়ে গেছে। তো আমাদের মানে বায়ারদেরকে একটু এক্সট্রা পেমেন্ট মানে দিতে হবে আর কি এটার জন্য। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের পাশাপাশি দেশজুড়ে দ্রুত পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, দক্ষ জনবল তৈরি ও ব্যাটারির নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি। এবার কমানো হয়েছে, এরপরের বার মিনিমাম 5 থেকে 7 বছর বা 10 বছর যদি এটা একটা স্ট্যান্ডার্ড রাখে, তাহলে বাংলাদেশে একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো ডেভেলপমেন্ট করবে। আমরা যদি জানি যে এই কর কাঠামো আগামী 5 বছরের মেজর চেঞ্জ আসবে না, তাহলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্ল্যান করে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারে। পরিবেশ সুরক্ষায় বৈদ্যুতিক গাড়ি সহজলভ্য করতে দেশীয় কারখানায় তৈরি ইভি কেনায় সহজ শর্তে বিশেষ ব্যাংক ঋণের সুবিধা চালুরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বাজেটের খবর দেখছিলেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজ দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। দ্রুত দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়েছে। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক
পর্ষদ গঠনে গড়িমসি করছে। তিনি বলেন, ব্যাংকটিকে বাঁচাতে হলে সৎ, দক্ষ ও ইসলামী অর্থনীতি বোঝেন এমন ব্যক্তিদের নিয়ে অবিলম্বে একটি পেশাদার পর্ষদ গঠন করতে হবে। রাজনৈতিক প্রভাবযুক্ত ব্যক্তিদের দিয়ে দ্রুত এই সংকট উত্তরণের আহ্বান জানায় সংগঠনটি। দাবি আদায়ে আগামীকাল সোমবার বেলা 11টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। গঠন করতে হবে যতদিন পর্যন্ত একটি সৎযোগ্য পরিচালনা পরিষদ গঠন করা না হবে, ততদিন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম তার কর্মসূচি অব্যাহত রাখবে। হাওর অঞ্চলে প্রথমবারের মতো চলছে মাছ শিকারে 1 মাসের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন বাড়াতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তবে প্রণোদনা না পাওয়ার অভিযোগ করছেন জেলেরা। এতে বিপাকে হাওরের 7 জেলার জেলেরা। চলছে মাছ শিকারে নিষেধাজ্ঞা, তাই অলস সময় কাটছে হাওরের জেলেদের। হাওরাঞ্চলের 7 জেলায় প্রথমবারের মতো মাছ শিকারে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। লক্ষ্য হাওরে মাছের প্রজনন বৃদ্ধি। তারপরই থমকে গেছে জেলেদের জীবন জীবিকা। 1 মাস ধরে সরকার থেকে বদ্ধ দিচ্ছে, ডিমুলা মাছ মান যেত না, মানে আমরা তো বেকার অবস্থায় বয়ে রয়েছি। মাছ না মারলে ভাই আমরা উপায় নাই, আমরা চলি মাছ মেরে, অন্য কিছু কাম শিখছি না ভাই। মাছ মারাই আমরা ভাই, মাছ মারে দিন যায় আমরা ভাই। ইলিশ ধরা সরকারের নিষেধ দিলে তারা একটা বাতা দেয়, আমরা অসহায়। এবার আমরা খুব অসহায়ের মধ্যে আছি। যদি সরকার এভাবে আমরা নিষেধ দেয়, একমাত্র আমরা ফ্যাট বান্ধা ফইরা তাহার ছাড়া আর কোনো গতি নাই। সম্প্রতি উজানের ঢল আর বৃষ্টিতে ফসল হারিয়েছেন অনেকে, তারপর মাছ ধরা বন্ধ। জেলেদের অভিযোগ, প্রণোদনার ব্যবস্থা ছাড়াই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এতে বিপাকে পড়েছেন তারা। তো গেছে আমরা দান, এই তো আমরা বর্তমানে এখন আমরা ফ্যামিলি চলাটাই বড় দায়। সরকারের বর্তমানে আমরা কোনো অনুদান দিতা, তাইলে তো আমরা মাছ ধরাটা বন্ধ রাখি। 1 মাস যদি আমরা মাছ না ধরি, 1 মাস আমরা কাই কি বউ পোলা বানলইয়া মাছ না মারলে তো আমরা বিকল্প কোনো রাস্তা নেই। সরকার যদি অনেক ধরে নিয়ে রাখা তাহলে রাখবা। প্রণোদনার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। আমরা যদি এই 1 মাস নিষেধাজ্ঞা পিরিয়ডটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের লক্ষ্যমাত্রা যে বর্তমানে আমাদের হাওরের যে উৎপাদন আছে তার 40% বৃদ্ধি পাবে। তো আমরা আশাবাদী যে আগামী বছর থেকে যারা মৎস্যজীবী যারা আছেন, যারা হাওরের মাছের উপর যাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদেরকে আমরা বিভিন্ন প্রণোদনার আওতায় নিয়ে আসবো। মৎস্যজীবী ছাড়াও সাধারণ মানুষও জাল দড়ি নিয়ে মাছ ধরতে নামে। প্রচারণার পাশাপাশি আমাদেরকে আইন প্রয়োগও করতে হচ্ছে। জেলেদের প্রণোদনার আওতায় এবছর আনা হয়নি, এটা সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। 29 মে থেকে 28 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। রিজভী হাবিব, স্টার নিউজ। 16 ডিসেম্বরই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। জুলাই শেষে জাপানের সঙ্গে চুক্তি। সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধন শেষে গণমাধ্যমে কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আগামী 3 দশকে দেশের আকাশপথের মাস্টার প্ল্যান নিয়ে ওয়ার্কশপ। অংশ নেন দেশের এয়ারলাইন্স, সেনা ও নৌবাহিনীর এভিয়েশন গ্রুপ সহ আইকাওয়ের প্রতিনিধি। ওয়ার্কশপে সিভিল এভিয়েশন অথরিটি তুলে ধরে আগামী 30 বছরে দেশের আকাশপথের রূপরেখা। বলা হয় কিভাবে বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাব হতে পারে। ওয়ার্কশপের উদ্বোধন শেষে কথা বলেন অতিথিরা। বিমান প্রতিমন্ত্রী জানান 16 ডিসেম্বরই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি। কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রশ্নে বিমানমন্ত্রী বলেন, বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডেলিং এককভাবেই করবে বিমান। আমাদের 3rd টার্মিনালটাই প্রায়োরিটি বেসিসে আছে। তারপর তো পর্যায়ক্রমে আমরা সবগুলি আমরা বলেছি যে আমরা সবগুলো আস্তে আস্তে করবো। একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। বগুড়া সহ 4টি নতুন বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে, আর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়। নুরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।
স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চুক্তি নবায়ন ও বাতিলের নির্দেশনা দিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন টিসিবির তালিকা থেকে বাদ পড়া ডিলাররা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের বৈষম্যের শিকার দাবি করে বলেন, টিসিবি কর্তৃপক্ষ জেলা প্রশাসক থেকে সুপারিশ না পাওয়া পর্যন্ত চুক্তি নবায়ন বা বাতিল করা যাবে না। এ সময় তারা বলেন, নোটিশের মাধ্যমে 2025 সালের জন্য অফেরতযোগ্য 5,000 টাকা পে অর্ডারের মাধ্যমে চুক্তি নবায়নে তারা আবেদন করেন। সবকিছু যাচাইয়ের পর জেলা প্রশাসক টিসিবির কর্তৃপক্ষের কাছে সুপারিশও করেছে, অথচ এরপরও তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় তারা জানান, বিভিন্ন ওয়ার্ডে কয়েক মাস ধরে পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে না। টিসিবির অভ্যন্তরে একটা চক্র খাপটি বেড়ে আছে, যে চক্র কর্তৃপক্ষকে শুধু ভুল বুঝাচ্ছেন না, আইন কানুন মানতেও বাধা দিচ্ছেন। টিসিবি কর্তৃক জেলা প্রশাসক হইতে সুপারিশ প্রাপ্তির পরেও এবং তাদের তৈরি করা সংশোধিত টিসিবি ডিলার নীতিমালা 2025-এ স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সুপারিশ প্রাপ্ত ডিলারগণকে বাদ দিয়ে, অর্থাৎ তাদের সাথে নবায়ন চুক্তি না করে নতুন করে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্মস্থলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ তহবিলের আওতায় গৃহকর্মীদের আইনি সহায়তা ও সাপোর্ট সার্ভিস জোরদারের সুপারিশ করা হয়েছে অক্সফাম গবেষণা রিপোর্টে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্মীদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থা, নিবন্ধন প্রক্রিয়া এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। গৃহকর্মীকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি 14 বছরের নিচে শিশুদের যেন গৃহকর্মী হিসেবে কাজ করতে না পারে সে ব্যাপারটিতে নজর রাখার কথা জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। এবারে পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের 21 পয়েন্ট পতন দিয়ে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসসিএক্স অবস্থান করছে 5,639 পয়েন্টে। অন্যদিকে সরিয়া সূচক প্রায় 2 পয়েন্ট কমেছে। আর বাছাই করা 30টি কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএসসি 30 বেড়েছে 2 পয়েন্ট। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 71টির, কমেছে 298টির এবং অপরিবর্তিত আছে 27টি কোম্পানির শেয়ারের দাম। রোববার ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 1,000 কোটি টাকা। এর আগে গেল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে প্রায় 40 পয়েন্ট সূচক উত্থান দিয়ে শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব বিরতির পর। আজ আমাদের সাথে স্টুডিওতে থাকবেন 21শে ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। দেখছেন স্টার বিস্টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বিস্টুডে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ স্টুডিওতে আছেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেট 9,38,000 কোটি টাকা, একটা বিশাল বাজেট, এবং বিভিন্ন সেক্টরে দেখা গিয়েছে যে বিগত সময়ের তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বা সরকারের বিভিন্ন পরিকল্পনা আমরা দেখতে পেরেছি। পুঁজিবাজার নিয়ে কি পরিকল্পনা দেখছেন এবারের বাজেটে? পুঁজিবাজারে একটা বড় প্ল্যান, যেটা বাজেটে একটা ইন্টেনশন ছিল, সেটা হচ্ছে যে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এটা খুবই একটা পজিটিভ। যদি একটা লং টার্ম প্ল্যান করে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা যায়, তাহলে এটা একটা পজিটিভ এফেক্ট ফেলে মার্কেটে। আর স্পেসিফিক্যালি পজিটিভ নেগেটিভ দুটোই আছে, বাট খাত ধরে যে ইনসেন্টিভ দেওয়া, সেইটা আসলে খুব বেশি আমরা দেখতে পাই নাই। যেমন আমরা দেখেছি যে ট্যাক্স রিবেটে একটা বড় পরিবর্তন আসছে। সো আগে 67 লাখ টাকা পর্যন্ত মানুষ বিনিয়োগের উপরে ট্যাক্স রিবেট পেতেন, এখন পুঁজিবাজারে ওটা 75 লাখ টাকা করতে হবে। সো মানুষকে প্রণোদনা দেওয়া হয়েছে আরও বেশি বেশি ইনভেস্টমেন্ট করার জন্য। এরকম কিছু পজিটিভ দিক আছে। আবার নেগেটিভ দিকের মধ্যে একটা দিক হচ্ছে যে ডিভিডেন্ড ইনকামের উপরে আগে কোম্পানিগুলোকে 20% ট্যাক্স দিতে হতো, এখন এটা তাদের ট্যাক্স রেটে ট্যাক্স হবে। অর্থাৎ কোনো কোম্পানির যদি 27% ট্যাক্স হয়, তাহলে ডিভিডেন্ড ইনকামের উপরে এখন 27% ট্যাক্স হবে। সো এটা একটা নেগেটিভ দিক। যদি এখন সামগ্রিক পুঁজিবাজারের চিত্রর কথা আপনার কাছে জানতে চাই, যে এখন পুঁজিবাজার কেমন চলছে দেশের, এটা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন।
বেসিক্যালি ইরান যুদ্ধের আগ পর্যন্ত একটা মোমেন্টাম ছিল পোস্ট ইলেকশন, তো সেখান থেকে যুদ্ধে আমরা একটা ধাক্কা দেখতে পেয়েছি এবং সেখান থেকে এখন একটা আস্তে আস্তে করে একটা মার্কেটে ভলিউম বাড়ছে, ইন্ডেক্স একটু একটু করে বাড়ছে। বাট আপনি যদি 2010 থেকে চিন্তা করেন, সেখানে ইন্ডেক্স ছিল প্রায় 8000 প্লাস, সেখান থেকে কিন্তু আমরা আজকেও বেরোতে পারি নাই। আমাদের এখনও কিন্তু 15 বছর হয়ে গেছে, আমরা কিন্তু ওই ইন্ডেক্সটাকে ক্রস করতে পারিনি। কিন্তু 2008 যখন ইউএসএতে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, ওরা কিন্তু 2017-18 সালের মধ্যেই সেটা রিকভার করে আজকে ইন্ডেক্স ওদের প্রায় ডাবল হয়ে গেছে। বাট আমাদের আনফর্চুনেটলি আমাদের এখানে ইকোনমি বেড়েছে, বাট পুঁজিবাজারের সাইজটা কিন্তু ওইভাবে বাড়ে নাই। এটার যদি স্পেসিফিক কারণ জানতে চাই, যে আশেপাশের দেশগুলো যদি আমরা দেখি, সেই দেশেরও পুঁজিবাজারে পতন হয় কিন্তু সেটা আবার ঘুরে দাঁড়ায়। তো বাংলাদেশের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা আস্তে আস্তে কেন সরে আসলো, এটা যদি একটা স্পেসিফিক রিজন জানতে চাই। আসলে এখানে অনেকগুলো কারণ আছে, একটা স্টাডি হতে পারে, বাট পার্সোনালি আমি যেটা মনে করি একটা বড় কারণ হচ্ছে যে বিগত 10-15 বছরে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, এগুলো তো আসলে মার্কেটে ইনক্লুড হয়েছে। তো এখন এই কোম্পানিগুলো আসলে খুব বাজে টাইপের কোম্পানি ছিল, এগুলোর বিজনেস যদি আসলে তেমন কিছু ছিল না। সো এগুলো মার্কেট যখন আইপিওগুলো খারাপ আসছে, তখন এগুলো মার্কেটে একটা নেগেটিভ ভূমিকা পালন করছে। 2 নম্বর হচ্ছে আমাদের মার্কেটটা আসলে ফাইন্যান্সিয়াল সেক্টর ডমিনেটেড। আপনি যদি ফিনান্সিয়াল সেক্টরের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখবেন যে এটা অলমোস্ট 40%-এর মতো। এখন এই যে গত 20 বছরে কিন্তু ব্যাংকিং সেক্টরটা ডিটেরিয়েট করছে ইন টার্মস অফ গভর্নেন্স। তো যখন একটা সেক্টর আপনার খারাপ পারফর্ম করে, তখন সেটার ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে থাকে, ইন্ডেক্সের উপরে থাকে। সো ব্যাংক এবং এনবিএফআই অ্যাজ এ হোল যদি সেটা খারাপ হয়ে যায় সেক্টরটা, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু ইন্ডেক্সে আছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে মার্কেট কিন্তু খুব বেশি বাড়ে নাই। এবং বিভিন্ন প্রতিষ্ঠানও দেখা গিয়েছে যে পুঁজিবাজার থেকে ছিটকে পড়েছে এবং তাদের বিনিয়োগকারীরাও সেই ক্ষতির সম্মুখীনটা হয়েছে। তো এখন যদি প্রশ্ন করতে চাই যে যারা বিনিয়োগকারী রয়েছে, যারা একসময় পুঁজিবাজারে বিনিয়োগ করতো বা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আস্থা আবার কিভাবে ফিরিয়ে আনা সম্ভব? পুঁজিবাজারে কিভাবে মানুষকে আকর্ষণ করা যায়? আসলে সারা বিশ্বে যত আপনি ম্যাচিউরড মার্কেট দেখবেন যে ওই মার্কেটগুলো কিন্তু রিটেল ডমিনেটেড না, ওখানে কিন্তু অনেক ইনস্টিটিউশনাল বড় ভূমিকা পালন করে। এবং মার্কেটের যত বেশি ইনস্টিটিউশন থাকবে, তত বেশি ওটা স্ট্যাবিলিটি বা আপনার গভর্নেন্সের কথা যেটা আমি বলছি, তত কিন্তু ইমপ্রুভড হবে। সো রিটেল ইনভেস্টমেন্ট যতদিন আমাদের ডমিনেশনটা থাকবে, ততদিন আসলে আমাদের ভলাটিলিটি বেশি থাকবে। এখানে প্রথম যে কাজটা আমার মনে হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনকে স্ট্রেনথেন করতে হবে। বাংলাদেশে গত 20 বছর ইনস্টিটিউশন যেগুলো উইকেন্ড হয়ে গেছে, সেই ইনস্টিটিউশনগুলোকে আমাকে আগে স্ট্রেনথেন করতে হবে, তাহলে আমরা একটা পুঁজিবাজার, ভালো পুঁজিবাজার পেতে পারি। আমাদের দেশে তো 2টা পুঁজিবাজার আছে, ঢাকা এবং চট্টগ্রাম। এই 2টারই সামগ্রিক পরিস্থিতি এখন কি, কোনটা একটু ভালো অবস্থানে আছে তুলনামূলক? ডেফিনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেহেতু এখানে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো মেম্বার ট্রেড হোল্ডার আছে, তো এটার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক বেশি। তো এখন তো নতুন অর্থমন্ত্রী তিনি বলেছেন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়নের ব্যবস্থার উন্নয়ন করতে চাচ্ছে সরকার, অর্থাৎ ব্যাংকিং খাত থেকে অন্যান্য যে খাতগুলো রয়েছে অর্থায়নে, সেগুলোকে একটু মজবুত করার চিন্তা ভাবনা করছে। এদিক থেকে দেশের পুঁজিবাজারগুলোকে আবার শক্ত অবস্থানে নেওয়ার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ সরকারের সামনে নেওয়া উচিত বা নেওয়া যেতে পারে? খুব ভালো প্রশ্ন। রিসেন্টলি একটা নিউজ পেপার আমরা দেখেছি যে 100 টাকা লোন দিলে 60 টাকার মতো হচ্ছে ডিফল্ট হয়ে গেছে, ডিস্ট্রেসড লোন যেটা বলছে আর কি। তো সেইখানে ব্যাঙ্কগুলো তো আসলে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনের ভূমিকা রাখতে পারছে না। আপনি যদি এখানে একটা নতুন বিজনেস করতে যান, আপনি কিন্তু হাতে গোনা 4-5টা ব্যাংক ছাড়া অ্যাক্সেস পাবেন না লোনের। তাহলে সেই ক্ষেত্রে এত বিশাল একটা জনগোষ্ঠী, তারা যেহেতু আনএমপ্লয়েড আছে, বেকারত্বের হার তো এখন অনেক বেশি, তো তারা কি করবে? তাদের ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আপনার ব্যাংকের যেহেতু ক্যাপাসিটি লুজ করছে, অন্য একটা সেক্টরে যাইতে হবে, এবং সেটার জন্য কিন্তু ইকুইটি বা বন্ড মার্কেট আপনি যেটা বলেন সেটা একটা ভালো খাত। তো এইখানে আসার জন্য প্রথম যে কাজটা আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে পলিসি লেভেলে এন্টারপ্রেনারদেরকে ইনসেন্টিভ দিতে হবে। অনেক ধরনের ইনসেন্টিভ হতে পারে, আমরা মিডিয়াতে দেখি যে ট্যাক্স ইনসেন্টিভের কথা বলা হয়, কিন্তু একটা বড় ইনসেন্টিভ কিন্তু হচ্ছে যে আপনি আপনার কোম্পানিকে যেটা আজীবন ধরে আপনি চালিয়েছেন, সেটাকে কেন আপনি মার্কেটে ছাড়বেন, কেন বিক্রি করবেন?
সেখানে কিন্তু তাদেরকে একটা প্রপার ভ্যালুয়েশন দিতে হবে এবং এখানে কিন্তু বিসেকের একটা বড় ভূমিকা আছে। ভালো ভালো কোম্পানি আনতে হলে তাদের কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে। সো এখানে বুক বিল্ডিং মেথডের একটা বড় সংস্কার আমার মনে হয় যে এখানে দরকার। আর বন্ড মার্কেট আসলে বাংলাদেশে দুই ধরনের আসলে মনিটারি পলিসিটা কিন্তু 100% এফেক্টিভ না। এখানে সঞ্চয়পত্র একটা রোল প্লে করে, আবার সেই সাথে বাংলাদেশ ব্যাংক একটা তাদের মনিটারি পলিসি করে। সো IMF-এর যে রিকমেন্ডেশন আছে সেখানে কিন্তু আমাদের সঞ্চয়পত্র ধীরে ধীরে এক্সপোজার কমাতে হবে। তো বন্ড মার্কেটের দিকে যদি আমাদের ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আসলে গভর্নেন্সের দিকে ইমপ্রুভমেন্টের জায়গাটা আসলে বেশি রোল প্লে করবে। মানে এই জায়গাটাতে প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে কর্পোরেট বন্ড বা মিউচুয়াল বন্ড, গ্রিন বন্ড রয়েছে, সুকুক বন্ড রয়েছে, তো এই বন্ডগুলো আসলে যেটা আপনি বলছিলেন যে উন্নয়ন করাটা প্রয়োজন, এই জায়গাতে হাত দেওয়া প্রয়োজন, আসলে কোন কোন জায়গাতে সরকারের এখন হাত দেওয়া উচিত এই বন্ডগুলোকে আর সচল বা আরও বেশি কার্যকরী করার জন্য? প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে এখন ট্রাস্ট লেভেলটা খুব খারাপ। আপনি কিন্তু ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন। তাহলে এরকম একটা সিনিয়রিতে আপনাকে গভর্নমেন্টের যে বন্ড সেটাকে পপুলারাইজ করতে হবে, মানুষের ঘরে ঘরে জিনিসটাকে পৌঁছে দিতে হবে। সঞ্চয়পত্র যেরকম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, তেমনি যদি গভর্নমেন্ট যে বন্ডগুলো আছে, ট্রেজারি বিল এবং বন্ড, সেগুলো যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় তাহলে যেটা হবে, মানুষের একটা ভালো এক্সপিরিয়েন্স ওখান থেকে পাবে। এবং গভর্নমেন্ট বন্ড যখন ডেভেলপ হবে তখন কিন্তু কর্পোরেটরা তার উপরে আসার একটা চিন্তা করবে যে এখানে বন্ড মার্কেটে গভর্নমেন্ট ভালোভাবে টাকা তুলছে এবং মানুষের ঘরে ঘরে আছে, তার মানে এখানে একটা ডিমান্ড আছে। যেমন সুকুক একটা আমরা দেখছি যে সুকুকে কিন্তু খুব রিসেন্টলি খুব বেশি যতটুকু অকশন করা হয় তার চেয়ে অনেক বেশি এখানে বিট পড়ে। তো কর্পোরেট বন্ডকে ইমপ্রুভ করতে হলে আসলে যেটা করতে হবে যে ম্যাস লেভেলে গভর্নমেন্ট বন্ডটাকে আপনাকে পপুলারাইজ করতে হবে। এই যে এত ধরেন অনেক ধরনের কনস্ট্যান্ট আছে, আপনি কোথায় গিয়ে একটা বিপিআইডি খুলবেন, আপনার যদি ব্যাংকের সাথে পরিচয় না থাকে আপনি কিন্তু খুলতে পারবেন, আপনি কিন্তু জানেনই না। ফাইন্যান্সিয়াল লিটারেসি এখানে একটা বড় ভূমিকা আছে। সো কর্পোরেট বন্ডটা যেমন মানুষ অ্যাপের মাধ্যমে বাসায় বসে কিনতে পারে, এরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে। অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন, মানুষের কাছে খুব ইজিলি এই তথ্যগুলো পৌঁছাতে হবে। এই রিলেটেড আরেকটা প্রশ্ন করতে চাই, পুঁজিবাজার নিয়ে প্রশ্নটা। দেখা যায় যে পুঁজিবাজারে খুবই গুটি কয়েক মানুষ, যদি আমি রেশিও চিন্তা করি পপুলেশনে, খুবই গুটি কয়েক মানুষ পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বা বিনিয়োগ করে থাকে। আপনি বহু বছর যাবত পুঁজিবাজারের সাথে যুক্ত। একজন বিনিয়োগকারী হিসেবে যখন আমি একটা পুঁজিবাজারকে দেখি, একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করে যে আমি আসলে বিনিয়োগ করব কিনা, করলে সেই অর্থ আমি ফেরত পাবো কিনা। এই ইনফরমেশনগুলো আসলে মানুষ পায় না কেন, বা কিভাবে পুঁজিবাজারটাকে মানুষের জন্য সহজ করে দেয়া যায়? জটিল বিষয় মানুষ মনে করে এটা একটু বিস্তারিত আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। প্রথম জিনিসটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা হয়তোবা আমাদের ইয়াং বয়সে আমাদের এখানে শেখানোর একটা ইস্যু আছে। আমাদের পাঠ্যক্রমে যদি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইনক্লুড করা যায় তাহলে হয়তোবা মানে আপনি আপনার পার্সোনাল ওয়েলথ কীভাবে ম্যানেজ করবেন এটা একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কোনো পৃথিবীতে যত ম্যাচিউর বা ডেভেলপ মার্কেট সেখানে কিন্তু কেউ সরাসরি ইনভেস্টমেন্ট করতে চায় না, কারণ সরাসরি ইনভেস্টমেন্টে অনেক ধরনের রিস্ক আছে। যেমন আপনার যদি কোনো একটা শরীরে কোনো যদি একটা টিউমার হয়, আপনি কিন্তু নিজে নিজে এটা অপারেশন করবেন না, আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন। এখানে বড় ভ্যাকুয়াম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ডাক্তারদের যে ক্লাসটা এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সেটা অ্যাবসেন্ট। সো আমাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজারি, যে যারা অ্যাডভাইজার হিসেবে কাজ করবে, সেখানটা এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে এবং সেখানে অনেক ধরনের অ্যালাউ করতে হবে। আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যারা, তাদেরকে অ্যালাউ করতে হবে মানুষ যাতে ডাক্তারের কাছে যেভাবে যায় ঠিক তেমনি তার ওয়েলথ প্ল্যানিংয়ের জন্য যেন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে গিয়ে অ্যাডভাইসটা নিতে পারে, রাদার দেন সরাসরি মার্কেটে ইনভেস্টমেন্ট করার না করে আর কি। সরাসরি ইনভেস্টমেন্ট অনেক ধরনের রিস্ক আছে। সো এইটা আমরা কিন্তু এই প্রতি 10 বছর 5 বছর পর মার্কেট যখন ক্র্যাশ করে তখন কিন্তু আমরা জিনিসগুলো উপলব্ধি করতে পারি যে আমি নিজে নিজে না বুঝে কেন ইনভেস্টমেন্ট করতে গেলাম। সো এখানে আসলে ওই অ্যাডভাইজারি যে ক্যাপাসিটিটা সেটা বিল্ড আপ করতে হবে। আপনি বলছিলেন যে একটা একাডেমিক্যালি যদি এই পার্সোনাল ওয়েলথ ম্যানেজমেন্ট বিষয়টাকে যদি আনা যায়, আসলে এটা আশেপাশে কি কোনো দেশে বা আমাদের প্রতিবেশী গুলোতে কি এমন কোনো প্র্যাকটিস হচ্ছে কিনা, এই বিষয়টা একটু জানতে চাই। আমি তো আসলে অত এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট যেটা আমি বুঝি যে আশেপাশের দেশে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি এগুলো আলাদা লাইসেন্স দেওয়া আছে, ওনারা কিন্তু আপনার রোল প্লে করে এবং
আপনি যখন একটা কঠিন ডিসিশনের মুখোমুখি হচ্ছেন, আপনি কিন্তু অ্যাডভাইজারের কাছে গিয়ে অ্যাডভাইসটা নিচ্ছেন। আর ওইসব দেশে আসলে মিডিয়া অনেক বেশি স্ট্রং। আপনার এখন ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এইসব দেশে আপনি যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে দেখবেন যে ওরা মিউচুয়াল ফান্ডের একটা বড় ইনভলভমেন্ট হয়েছে। আপনার মিউচুয়াল ফান্ড সাহিহায় একটা প্রোগ্রাম ওরা চালু করেছিল এবং ব্যাপক সেখানে কিন্তু গভর্নমেন্টেরও পৃষ্ঠপোষকতা ছিল। সো কারিকুলামে ইনভলভমেন্ট কতটুকু আছে আমি জানি না, বাট গভর্নমেন্টের সাইড থেকে অনেক ধরনের প্রণোদনা আছে, গভর্নমেন্টের অনেক ধরনের ইনভলভমেন্ট আছে। অর্থাৎ বাংলাদেশও হচ্ছে পুঁজিবাজারের জন্য যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে একটা সমর্থন এবং সাপোর্ট প্রয়োজন হবে। আরেকটি বিষয় প্রশ্ন করতে চাই, সম্ভাবনাময় বিভিন্ন কোম্পানি রয়েছে বা বাংলাদেশের পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্তি করতে গেলে একটা জটিলতার সম্মুখীন হতে হয়। তো এই জটিলতাকে কমিয়ে আনার জন্য যে উদ্যোগটা নেওয়া কতটা জরুরি বলে মনে করছেন? নতুন যে চেয়ারম্যান স্যার আসছেন, উনি তো এ ব্যাপারে খুব উদ্যোগী মনে হচ্ছেন এবং বেশ কিছু ক্রিয়েটিভ আইডিয়ার কথা উনি বলেছেন। একটা কথা হচ্ছে যে এই যে লিস্টিং করার সময় যে এত পেপার ওয়ার্ক লাগে, সেইটা সহজীকরণ, পুরো জিনিসটা যাতে অনলাইনে করা যায়, তাহলে জিনিসটা হবে যে ট্র্যাক রাখা যাবে ফাইলটা কোথায় আছে, কোন স্টেজে আছে, আইপিওর কোন স্টেজে আছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু প্রণোদনা ব্যাপারে উনি বলেছেন যে কিছু প্রণোদনা আছে হচ্ছে মনিটরি, যে আপনি ট্যাক্স লিস্টেড হলে কম ট্যাক্স দিতে হবে। এছাড়াও কিন্তু অনেক ধরনের নন মনিটরি কিছু প্রণোদনা হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের ট্যাক্সের অফিস কিন্তু খুব একটা সুখকর জায়গা না। তো এরকম যদি স্যার যেটা বলেছিলেন যে এরকম একটা ট্যাক্স জোন করা যায় যেখানে লিস্টেড কোম্পানিগুলো বেনিফিট পাবে, তারা তাদের রিটার্ন জমা দিলে এটা উইদাউট হ্যাসেল অ্যাসেসমেন্টটা হয়ে যাবে, এরকম যদি নন মনিটারি যে ইনোভেটিভ ওয়েতে যদি চিন্তাগুলো করা হয়, যে একটা কোম্পানি লিস্টেড হলে তার যে প্রবলেমগুলো উনি ফেস করছে সেখানে যদি আমরা কিছু অ্যাক্সেস করে দিতে পারি, কিছু ইজি করে দিতে পারি তাদের ফাইলিংগুলো, তাহলে কিন্তু কোম্পানিগুলো আস্তে আস্তে আসবে। সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বুক বিল্ডিং সিস্টেমের আপনার আসলে পরিবর্তন করতে হবে, মার্কেট বেসড ভ্যালুয়েশন করতে হবে। তো নতুন চেয়ারম্যানের বিষয়ে আপনি বলছিলেন যে তিনি যে পরামর্শগুলো দিয়েছে বা যে উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করছে এটা আশাবাদী হতে পারে। তো নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকে শুধু কি মৌখিকভাবে এরকম বলা হয়েছে নাকি কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন? আসলে এটা তো খুব শর্ট টাইম, মাত্র 1-2 মাস হয়েছে বোধহয় আমার মনে হয়। তো বাট ইন্টেনশনটা কিন্তু মানে সেখানে আছে, কথাবার্তায় মনে হচ্ছে যে সেখানে একটা প্রপার ইন্টেনশন আছে। আসলে এই জিনিসটা আমাদের ল্যাকিং ছিল। কথা এবং কাজে যদি এক হয় তাহলে তো মার্কেট খুব পজিটিভ হবে। শেষ একটা প্রশ্ন করতে চাই, পুঁজিবাজারে তালিকাভুক্তের উৎসাহিত করার জন্য আসলে কর ছাড় কতটা হলে ভালো হতো বা কতটা হলে আরও বেশি মার্কেটটাকে উজ্জীবিত করতো? আসলে আমি এটা একটু ডিফারেন্টভাবে দেখি যে যারা ট্যাক্স দেয় না তাদেরকে ছাড় দিলেই বা কি। সো যারা ট্যাক্স দেয়, প্রপার অ্যাকাউন্টিং করে, তাদের জন্য যাতে হ্যাসেল ফ্রি হয়, এইখানটায় হচ্ছে আমার মনে হয় কাজ করা দরকার। সবগুলো রেগুলেটরি বডি একসাথে, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা যদি একসাথে চিন্তা করে যে কোম্পানিটা আসছে তাদেরকে যদি আমি একটু তাদের ব্যবসায়িক কার্যক্রমটা যদি আমি একটু ইজি করে দিতে পারি, তাহলে কিন্তু ওনারা নিজেরাই আসবে। সাথে যদি একটা প্রপার ভ্যালুয়েশন দেওয়া হয় তাদের উনি যে প্রাইসটা চাচ্ছেন কাছাকাছি যদি আমরা একটা প্রাইস দিতে পারি, তাহলে এন্টারপ্রেনারদের তো আসলে তারা বাই ডিফল্ট চিন্তা করবে, তাদের নিজের বেনিফিট তো সবাই বুঝে। অর্থাৎ সরকারি এই যে প্রতিষ্ঠানগুলো তাদের মাঝখানে একটা কোঅর্ডিনেশনটা হলে এবং বলা যায় যে মানুষকে একটু সাপোর্টিভ রোল প্লে করলে হয়তো ব্যবসায়িক পরিবেশটা ঘুরে দাঁড়াবে। ইমপ্রুভ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় থ্যাংক ইউ। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন, আজকে আমাদের সঙ্গে ছিলেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। দেখছেন স্টারবিজ টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টারবিজ টুডে। মৌলভীবাজারের ফুলছড়া চা বাগানে মাঠ জুড়ে বসেছে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। প্রকৃতির নান্দনিকতার সঙ্গে আবহমান পাহাড়ি সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে ছুটে আসছেন পর্যটকরা। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার। দুটি পাতা আর একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল, চারদিকে সবুজ চা বাগানের শান্ত বিস্তার,
কিন্তু সেই চেনা সবুজের বুকেই এবার যেন লেগেছে অন্যরকম রঙের ছোঁয়া। চা বাগান ও বাগান জুড়ে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলতে মাঠ জুড়ে বসেছে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশেছে সংস্কৃতির বৈচিত্র্য। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে এসেছে তাদের নিজস্ব পরিচয়ের গল্প। কোথাও ঐতিহ্যবাহী পোশাক, কোথাও হাতে গড়া শিল্পকর্ম, আবার কোথাও স্থানীয় খাবারের স্বাদে তুলে ধরেছে সংস্কৃতি আর জীবনধারা। আমার আগে থেকে আর কি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ অনেক ইচ্ছা ছিল, আবার এবার হয়েছে, সো অনেক মজা লাগতেছে। আমাদের পিছিয়ে পড়া যে অনেক জাতিগোষ্ঠী আছে তাদের আসলে কৃষ্টি সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সরকারিভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতার দরকার। জীবন ধারণের জন্য আমরা যে সব জিনিসপত্র ব্যবহার করে থাকি আমরা মূলত সেগুলোই এখানে শোকেস করতে এসেছি। আমাদের যে জাতির পরিচয় আমরা সবার মধ্যে প্রকাশ করতে পারছি। এক একটি স্টলে যেন এক একটি সম্প্রদায়ের ইতিহাস আর ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে জানতে পারলাম যে প্রায় 26-27টা গোষ্ঠী এখানে আছে। যে নাচের নামগুলি শুনলাম যেটা কোনো এর আগে শুনিনি, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। সবার সঙ্গে প্রাণবন্ত এই উৎসবের সাক্ষী হতে আসেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। জানান পর্যটন এবং শ্রমিকের জীবনের বিকাশে সরকারের ভাবনার কথা। কোন পরিবেশটা কোন পর্যায়ে করলে কোন ট্যুরিজমটা কোন ইকো আসবে না এথনিক আসবে সেটা কিন্তু তখন আমরা বুঝতে পারবো। আমরা আগামী সেই মাস্টার প্ল্যানটা চলছে, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। পর্যটন প্রেমীদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠা এই আয়োজন একসময় হয়ে ওঠে উৎসব মুখর এক মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবারে স্বর্ণের বাজারের খবর। আজ দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,26,339 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,16,192 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,85,690 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,51,690 টাকায়। শনিবার সবশেষ স্বর্ণের দামে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে শুক্রবার ভরিতে 4,000 টাকার উপরে দাম কমায় বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,155। আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $80। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $96। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির অগ্রগতিতে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলেও দুই দেশের মধ্যে আলোচনা বাতিলের আশঙ্কা আর সেই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিমুখী সংঘাতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে যে সংকট প্রকট হয়েছে তার মধ্যে অন্যতম জ্বালানি তেল। তেল রপ্তানির ধমনী হরমুজ প্রণালী অচল হয়ে সেই বাস্তবতা আরও প্রকট হয়েছে। তেলের উত্তোলন, মজুদ আর অর্থনীতি সচল রাখতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত জানব ঈশিতা ব্রহ্মের রিপোর্টে। অপরিশোধিত জ্বালানি তেল অনেকের কাছে এর পরিচিতি ব্ল্যাক গোল্ড বা কালো সোনা হিসেবে। বিশ্ব অর্থনীতি সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হয় অন্তত 10 কোটি ব্যারেল জ্বালানি তেলের। আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি ব্যারেলে থাকে 159 লিটার অপরিশোধিত তেল। এই পৃথিবীর প্রতিটি মানুষের তেলের চাহিদা মেটাতে তাই প্রতিদিন বিপুল পরিমাণ তেল উত্তোলন করতে হয়। কিন্তু কিভাবে উত্তোলন করা হয় এই তেল? অপরিশোধিত তেলের উত্তোলন এক বিশাল কর্মযজ্ঞের ব্যাপার। মাটির গভীর থেকে উত্তোলন করা হয় অপরিশোধিত তেল। তবে এই তেলের রয়েছে নানা মানদণ্ড। এর মধ্যে অতি ভারী ক্রুড, মধ্যম মানের ক্রুড, হালকা ক্রুড রয়েছে। অপরিশোধিত তেল কতটা ভারী আর তাতে সালফারের পরিমাণ কেমন তা বিবেচনা করে নির্ধারণ করা হয় এই মানদণ্ড। প্রথম 2 ধরন তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় পরিশোধনে খরচ বেশি। দ্বিতীয় 2 মানে সালফারের পরিমাণ কম, তাই পরিশোধন খরচ কম। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে পাওয়া যায় হালকা থেকে ভারী ক্রুড।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের একটা বড় অংশেরই মজুদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাই তেলের রাজনীতিতে মধ্যপ্রাচ্য এতটা গুরুত্বপূর্ণ। জ্বালানি তেল ছাড়া বিশ্ব অর্থনীতি রীতিমতো অচল, আর তাই ভূ রাজনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই নিত্যপণ্য। বিশ্বব্যাপী জ্বালানি তেল রপ্তানির ধমনী হরমুজ প্রণালী ঘিরে যে বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে আরও প্রকট হয়েছে। কি থাকে অপরিশোধিত জ্বালানি তেলে? মাটির নিচ থেকে তেল ওঠানোর পর তা শোধনাগারে পাঠানো হয়, অর্থাৎ আমরা যেসব জ্বালানি তেল ব্যবহার করি তা পরিশোধনের পর আমাদের কাছে আসে। অপরিশোধিত তেল শোধন করার সময় ভিন্ন ভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় গ্যাসোলিন বা পেট্রোল। অপরিশোধিত তেলের মোটামুটি 40% থাকে গ্যাসোলিন, যা দিয়ে চলে গাড়ি। 25% থাকে ডিজেল, যা দিয়ে চলে ট্রাক আর ট্রেন। 10% কেরোসিন আর জেট ফুয়েল। এলপিজি, যা প্রোপেন আর বিউটেনের মিশ্রণ, তা থাকে 10%। 2% থাকে রিসিডুয়াল ফুয়েল, যা ব্যবহৃত হয় বাণিজ্যিক জাহাজ আর বড় পাওয়ার প্ল্যান্টে। এক ব্যারেল অপরিশোধিত তেল দিয়ে কি করা যায়? প্রতি ব্যারেল অপরিশোধিত তেলে যে পরিমাণ প্রোপেন থাকে তা দিয়ে ঘরোয়া কাজে ব্যবহার করা 12টি সিলিন্ডার পূর্ণ করা সম্ভব। যে পরিমাণ গ্যাসোলিন থাকে তাতে একটি গাড়ি অনায়াসে 280 মাইল পর্যন্ত চলতে পারবে। আন্তর্জাতিক মানদণ্ড। জ্বালানি তেলের মূলত 3টি মানদণ্ড আছে। এর একটি ব্রেন্ট ক্রুড অয়েল। এই তেল উত্তোলন করা হয় নর্থ সি থেকে, অর্থাৎ ইউরোপের উত্তর দিকের সমুদ্র, যা উত্তর সাগর নামে পরিচিত, সেখান থেকে। বৈশ্বিক তেলের বাজারে তুলনামূলক হালকা এই জ্বালানি তেলের মান সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপর রয়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উৎপাদিত এই অপরিশোধিত তেলও হালকা মানের ক্রুড। এরপরে রয়েছে ওপেক বাস্কেটের মধ্যপ্রাচ্য ভিত্তিক জ্বালানি তেল, যা হালকা থেকে ভারী মানের। জ্বালানি তেলের জরুরি মজুদ কি? স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ বা কৌশলগত জ্বালানির মজুদ মূলত তেলের জরুরি মজুদ, যা বিভিন্ন দেশে সরকারি নিয়ন্ত্রণে মজুদ রাখা হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেব মতে সদস্য দেশগুলোর এই জরুরি মজুদের পরিমাণ মোটামুটি 120 কোটি ব্যারেল। এছাড়াও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মজুদ রেখেছে আরও 60 কোটি ব্যারেল তেল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর 32 সদস্য দেশ ছাড়াও এই মজুদ আছে চীনের মতো দেশেও। সব মিলিয়ে সারা বিশ্বে জরুরি জ্বালানি তেলের মজুদ আছে অন্তত 2.5 বিলিয়ন বা 250 কোটি ব্যারেল। কোন দেশের কাছে কত মজুদ আছে? আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সবচেয়ে বেশি 41 কোটি ব্যারেল তেল মজুদ আছে যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র তেলের মজুদ রাখা শুরু করে 1975 সালে, যখন আরব দেশগুলো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের বড় রিফাইনারি আর পেট্রোকেমিক্যাল সেন্টারে এসব তেলের মজুদ রয়েছে। তেলের জরুরি মজুদ রয়েছে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, এমনকি সৌদি আরবের মতো দেশেও। IEA এর সদস্য দেশ হিসেবে জ্বালানি তেলের মজুদ রয়েছে দক্ষিণ কোরিয়া আর জাপানের কাছেও। তবে IEA এর সদস্য দেশ না হলেও চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত জ্বালানি তেলের মজুদ আছে। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে 2025 সালের শেষ নাগাদ এই মজুদের পরিমাণ প্রায় 140 কোটি ব্যারেল। কখন ছাড়া হয় এই জরুরি তেলের মজুদ? IEA এর সদস্য দেশগুলো এখন পর্যন্ত 5 বার জরুরি মজুদ থেকে জ্বালানি তেল ছেড়েছে। 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় 7 কোটি 50 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছিল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ছাড়া হয়েছিল 18 কোটি 20 লাখ ব্যারেল তেল। কিন্তু হরমুজ প্রণালী অচল হওয়ার পর সদস্য দেশগুলোর জরুরি মজুদ থেকে বাজারে 40 কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা এ যাবৎকালের রেকর্ড। এই ছিল স্টার বিজ টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।